প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি আমাকে দিয়েছেন তিনি রাজবাড়ির একজন বাসিন্দা, অনেক বয়স্ক একজন মানুষ। তার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছি। উনি যদিও বা খুব ভালো করে ঘটনাটি আমার সামনে উপস্থাপন করতে পারেননি, কারণ অনেক কিছু ভুলে গেছেন, মনে নেই। কিন্তু তারপরেও তিনি নাম প্রকাশের ক্ষেত্রে উনি নিষেধ করেছেন, যার কারণে নাম বলছি না। তবে ঘটনাটি আমার কাছে অন্যরকম লেগেছে। আশা করছি ঘটনাটি আপনাদের কাছেও ভালো লাগবে এবং এই ঘটনার মধ্যে আপনারা কোনো না কোনো ভাবে নতুনত্বের একটা গন্ধ পাবেন। শুরু করে দেই প্রথম ঘটনা। তো ঘটনাটির স্থান রাজবাড়ী জেলা, এটা সদর উপজেলার মধ্যে পড়েছে। আর এটি রাজবাড়ী সদর উপজেলা থেকে কুষ্টিয়া মহাসড়ক, যেটা ওই দিকে গেলে গাদিমারা নামক একটা জায়গা পড়ে, একটা স্ট্যান্ড, ওখানে সোজা চলে গেছে রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়ক। আর রাস্তার ডানে বায়ে দুই দিক পাকা রাস্তা চলে গেছে। একটা সময় তো এরকম ছিল না, তখন রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল। তো ওই গাদিমারা স্ট্যান্ড থেকে বেলগাছি রেলওয়ে স্টেশন, যেটা, তো সেদিকে যাওয়ার জন্য একটা রাস্তা ছিল। তো ওই রাস্তাতে বিশেষ করে যে সময়টার ঘটনা 1960 বা 65 সালের ঘটনা, ওই সময় কিন্তু এই রাস্তা অবস্থা খুবই বেহাল দশা ছিল। মানে পায়ে হাঁটা পথ ছিল সেখানে। এখন তো পাকা রাস্তা হয়েছে, কিন্তু ওই সময় পায়ে হাঁটা পথ ছিল। মানুষের আসা যাওয়া করতে খুব কষ্ট হতো, হেঁটেই ওই রাস্তাতে চলাফেরা করতে হতো। এবং এই বেশ কয়েক কিলোমিটার রাস্তার মধ্যে কোনো ঘরবাড়ি ছিল না। বেলগাছি বাজারের কাছাকাছি আসার পর রাস্তা থেকে একটু দূরে কয়েকটা ঘরবাড়ি ছিল, তারপরে অন্যান্য ঘরবাড়ি শুরু হয়েছে আর কি। তো মূল ঘটনাটি যেভাবে শুরু হয়, তো একজন ব্যক্তির নামটা জানা যায় নাই, মানে যিনি ঘটনা বলেছেন তার নামটা বলতে পারেন নাই। তো উনি ওনার মেয়ের বিয়ের দাওয়াত দেওয়ার জন্য ওই বেলগাছি বাজারের কাছে একটা বাড়ি, যেটা ওনার আত্মীয় বাড়ি ছিল, তো সেখানে আসবেন আর কি। তো ওনার বাসা ছিল ফরিদপুরে। তো ফরিদপুর থেকে উনি এখানে এসেছেন। আর ওই সময় তো এরকম মোবাইল ফোন ছিল না, যার কারণে ফোনে দাওয়াত দেওয়ার কোনো সিস্টেম ওই সময় ছিল না। আর আরো একটা ব্যাপার হলো যে মোবাইল ফোনে এখনো যদি কাউকে দাওয়াত দেওয়া হয়, যাদেরকে দাওয়াত দেওয়া হয় তারা অনেক ক্ষেত্রেই মন খারাপ করেন এই কারণে যে সরাসরি এসে দাওয়াত দিল না কেন। কারণ সরাসরি এসে দাওয়াত দেওয়া যে কোনো অনুষ্ঠানে বহু বছর আগের থেকেই এটা একটা ট্র্যাডিশন। এখন হালে মোবাইল ফোন এসেছে, এই জন্য আমরা অনেক সময় পথ সংক্ষিপ্ত করার জন্য এটা বলি, বা সময় বাঁচানোর জন্য এটা বলে থাকি, কষ্ট যেন না হয় বলে থাকি। কিন্তু এখনো কিন্তু মোবাইল ফোনে দাওয়াত দেওয়াটাই একমাত্র মানে শেষ কথা নয়। সশরীরে গিয়েও ক্ষেত্র বিশেষে সবসময় না দাওয়াত দিতে হয়, তা না হলে অনেকে মাইন্ড করে আর কি। আর আগের জামানায় কিন্তু এমনি তো মোবাইল ফোন ছিল না, আর কারো বাড়িতে দাওয়াত দিতে যদি কেউ আসতো, অনেক দূর থেকে আসতো, তো দেখা যেত যে দাওয়াত দিয়ে ওই রাত ওই বাড়িতে থেকে যেতে হতো, ওই আত্মীয় বাড়িতে। তা না হলে আসলে দূর থেকে আবার মানে যাওয়াটা, নিজের বাড়িতে ফিরে যাওয়ার অনেক কষ্ট হতো। আর যেই বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য কেউ আসতো, ওই সময় একটা ট্র্যাডিশন ছিল যে ওই রাত ওই বাড়ির লোকজন তাকে মেহমানদারি করবে। এই ট্র্যাডিশনটা এখন হয়তো অনেকটাই উঠে গেছে। তো যাই হোক, উনি তো ওরকম প্রিপারেশন নিয়েই আসছেন যে ফরিদপুর থেকে আসছেন, ওখানে আসবেন, ওই রাত থাকবেন, পরের দিন যাবেন বাড়িতে। তো এরকম একটা পরিকল্পনা ছিল আর কি। তো উনি ওনার বাড়ির আশেপাশে দাওয়াত দিয়ে ওই রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিতে দিতে বেশ সময় লেগে যায়। উনি দুপুরের পর মানে বিকালের দিকে রওনা দিয়েছেন। তখন ফরিদপুর থেকে রাজবাড়ি পর্যন্ত উনি বাসে আসেন। বাসে আসার পর তখন হয়ে যায় হচ্ছে সন্ধ্যা, বেশ সন্ধ্যার পরে আর কি, মানে এশার আজান তখনও দেয়নি। তখন এই গাধিমারা বাজার, এখানে কিন্তু বেশ পথ, প্রায় 8-9 কিলোমিটারের মতো হবে আমার যতদূর মনে পড়ে আর কি। তো এতটা পথ উনি যাবেন কিভাবে? তখন গাড়ি ঘোড়া পাচ্ছে না। তো হঠাৎ করে একটা লাস্ট ট্রিপ
মানে যেটা হয়তো বা কুষ্টিয়া বা এদিকে যাবে বা এরকম কাছাকাছি কালুখালী পাংশা বা এরকম কাছাকাছি কোথাও যাবে, তো এরকম একটা গাড়ি উনি পেয়ে যান। ওই গাড়িটা আসলে সন্ধ্যার আগেই ছাড়ার কথা, কিন্তু কোনো কারণে গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে ছাড়তে দেরি হয়ে গিয়েছিল। তো লাস্টে উনি হঠাৎ করে পেয়ে গিয়ে তো খুব খুশি, যাক এই সময় গাড়িটা পেয়ে গেলাম, খুব ভালো হলো। তো উনি ওঠেন ওই গাড়িতে। ওঠার পর বাঘমারা নামক একটা জায়গা পার হওয়ার পর গাড়ি আবার নষ্ট হয়ে যায়। এখন নষ্ট হয়ে যাওয়ার পর অন্য গাড়িতে যে উঠে যাবেন সে তো উপায় নাই, আর কোনো গাড়ি নেই। মানে রাত যে বেশি হয়ে গেছে তা কিন্তু না, কিন্তু ওই সময়টার কথা চিন্তা করুন, 1960-65 সালের দিকে, তখন তো এরকম যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো ছিল না যে গভীর রাত পর্যন্ত গাড়ি পাওয়া যাবে। তো গাড়ি যারা ছিলেন আর কি তারা অপেক্ষা করেন, গাড়ির যারা চালক হেল্পার কন্ডাক্টর যারা ছিলেন তারা এটা মেরামত করেন, আবার চলা শুরু করে। তো গাদিমারা বাজারের ওখানে তাকে নামিয়ে দিতে দিতে রাত 10টা প্লাস হয়ে যায়, এতটা সময় লেগেছে আর কি। তো নামার পর উনি হাঁটা শুরু করেন উনি যেদিকে যাবেন, কারণ ওই আত্মীয় বাড়িতে উনি এর আগেও এসেছেন একাধিকবার। অন্য কোনো মানে সহযাত্রী পান না যিনি ওইদিকে ওনার সাথে হেঁটে হেঁটে যাচ্ছেন, উনি একাই। চাঁদের আলো ভালোই ছিল, উনি হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে মানে ওনার কাছে মনে হলো যে মনে হয় কয়েক মিনিটের জন্য উনি একটা বা কয়েক সেকেন্ডের জন্য একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন, এবং এরপরেই উনি দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে একটা বাড়ি, এবং ওই বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। তো উনি ভাবলেন যে আচ্ছা এত তাড়াতাড়ি এত খানিক পথ আমি হাঁটলাম কিভাবে, এত তাড়াতাড়ি চলে আসলাম। তো ওনার খুব ভালোভাবেই মনে ছিল যে ওই রাস্তার একদম শেষ মাথা, যেটা যেখান থেকে শুরু শেষ মাথা, এই মিডিলে কোনো ঘর বাড়ি নেই, থাকলেও রাস্তা থেকে অনেক দূরে। আর গ্রামের লোকজন তো সন্ধ্যার পরে ওই সময় একদম মানে শুয়ে ঘুমিয়ে পড়তো, সারা শব্দ হওয়ারও কোনো সম্ভাবনা নাই। তো উনি চিন্তা করছেন যে এতটা পথ আমি আসলাম কিভাবে। উনি চিন্তা করছেন যে আচ্ছা হয়তোবা এখানে নতুন করে কোনো বাড়ি তৈরি হয়েছে, 7-8 মাস তো এদিকে আসি নাই, হতেও পারে রাস্তার পাশে বাড়ি তৈরি হতেও পারে। কিন্তু উনি দেখলেন না, ওর পাশাপাশি আরো কিছু ঘর বাড়ি আছে। তখন ওনার মনে হলো যে হয়তোবা হেঁটে হেঁটে চলে এসেছি, বুঝতে পারি নাই, বা উনি ওনার নিজের মনের মতো করে একটা বুঝ দিলেন। কিন্তু সমস্যা হলো ওই যে ঝগড়া, ওই ঝগড়ার শব্দ উনি খুব ভালো করে মানে শুনছিলেন। সেটা হলো যে হাজবেন্ড ওয়াইফ ঝগড়া করছে, বাচ্চা কাচ্চা কান্নাকাটি করছে। হাজবেন্ড তার ওয়াইফকে বলছে দিলাম এক কোপ তোরে, আজকে তোরে মেরেই ফেলবো। এদিকে ওয়াইফও বলছে যে আমারে মারবি এত সহজ নাকি, দেখি মার তো দেখি কত পারিস, তোরেও মেরে ফেলবো। তো এইরকম মানে হাজবেন্ড ওয়াইফ ঝগড়া করছে, এ ওকে মারবে ও ওকে মারবে, মানে এরকম একটা ঝগড়াঝাড়ি। তো উনি চিন্তা করছেন যে আচ্ছা এই যে লোক কোপ দিয়ে মারতে যাচ্ছে, নিশ্চয়ই তার হাতে ধারালো কিছু আছে। এখন যদি কোপ দিয়ে মেরেই ফেলে তখন তো ওই যে বাচ্চা কাচ্চা কান্নাকাটি শব্দ শুনতেছি, বাচ্চা কাচ্চা এতিম হয়ে যাবে। তো যেহেতু একদম রাস্তার পাশে, দেখি ওদেরকে একটু থামাই, কারণ আমার আত্মীয় বাড়িতে এদিকে আছে, পরিচয় দিলে চিনবে, একদম তো আগন্তুক না আমি। ওই চিন্তা করে রাস্তার পাশেই তো বাড়ি, উনি বাড়িতে ঢুকে গেছেন আর কি। তো বাড়িতে ঢুকে যাওয়ার পর দেখেন ওই বাড়িতে কোনো আলো জ্বলছে না, আলো জ্বলছে না। উঠানে একজন 35-36 বছর বয়স্ক একজন মানুষ, মানে যতটুকু উনি ওই আধো আলো আধো ছায় দেখেছেন, আর মহিলার বয়স 25-26 হবে এরকম আর কি। আর বাচ্চা একটা 7-8 বছরের হবে, আর একটা 3-4 বছরের হবে, একটা ছেলে একটা মেয়ে। তো ওরা ওই ঘরের বারান্দায় দাঁড়িয়ে কান্নাকাটি করছে, আর ঘরের উঠোনে এই হাজবেন্ড ওয়াইফ মারামারি করছে। ওই যে একই রকম ভাবে একজনের হাতে দা, হাজবেন্ডের হাতে দা, সে দা দিয়ে বারবার খালি তার স্ত্রীকে মারতে উদ্যত হচ্ছে। আর স্ত্রী কি করেছে, ঝাড়ু নিয়ে এসেছে, ঝাড়ু দিয়ে সে তার হাজবেন্ডকে মারবে, মানে এইরকম একটা অবস্থা চলছে। তো উনি ওখানে গিয়ে বলতেছেন এই তোমরা থামো, এই কি করো এত রাত্রে, এইভাবে কেউ করে নাকি, এই যে দেখো বাচ্চা কাচ্চা কান্নাকাটি করছে। তখন ওই পুরুষ লোকটি বলে না, এই মহিলারে আমি মেরেই ফেলবো, ওর সাথে সংসার করবো না, ও কারোর সাথে সংসার করবে এটাও করতে দিব না, তাহলে আর এক লোকের জীবন নষ্ট করবে।
খুব দজ্জাল মহিলা, এটা ওর বাঁচে থাকার কোনো অধিকার নেই, এই বলে বারবার দা নিয়ে উদ্যত হচ্ছে। আর তখন ওই মহিলা বলতেছে, ও আমারে মারবি, আমার আত্মীয় স্বজন তোকে ছেড়ে দিবে, এত সহজ নাকি, তোর ফাঁসি হবে, জেলের ভাত খাবি। তো এরকম করে দুজন একদম গ্রাম্য স্টাইলের ঝগড়া সেভাবে তারা চালিয়ে যাচ্ছে। তো এদিকে কি হয়, এমন একটা অবস্থায় উপনীত হয়ে যায় যে ওই লোকটি বারবার দাঁড়িয়ে উদ্যত হলেও এবার মনে হচ্ছে একদম কোপ বসিয়ে দেবে তার স্ত্রীর গায়ে। তখন এই যে আগন্তুক যে লোকটি, উনি আবার দৌড়ে গেছেন যে থাম থাম, মারিস না এইভাবে, তো মারলে তুইও মানে মরবি, তোরও ফাঁসি হবে, জেল হবে, আর তোর বউ তো মরবেই, আর বাচ্চাগুলোর কি হবে, এতিম হয়ে যাবে। এই কথা বলতে বলতে উনি মাঝখানে গিয়েছেন, মানে দায়ের কোপ থামাতে গিয়েছেন। এমন সময় উনি খালি ফিল করেন যে ওনার হাতে হালকা করে ওই দায়ের আঘাত লেগেছে, মানে বেশি না, হালকা, এবং সাথে সাথে উনি সেন্সলেস হয়ে পড়ে গেছেন, ওনার কিছু মনে নেই। সকালবেলা ওনার জ্ঞান ফিরে দেখেন যে উনি রাস্তার পাশেই আছেন। কয়েকজন লোক ওনাকে বলছেন যে, কি গো ভাই, কোন বাড়ির কুটুম তুমি, কোথায় যাবা, এই যে এখানে পড়ে আসো কেন, কি হয়েছিল রাতের বেলা? তো উনি মনে করতে পারেন যে কি হয়েছে, মনে করতে পারেন, তবে ওনাদেরকে এত কিছু বলেন নাই, বললে পরে আবার কি মনে করবে, মানে উনি তো লোকাল না, আত্মীয় বাড়িতে আসছেন। তো উনি বললেন যে উনি কোন বাড়িতে যাবেন, বলে এখনো তো ওই বাড়ির দূরত্ব প্রায় 2 কিলোমিটার, চলো তোমাকে আগাই দিয়ে আসি। তখন 2 জন ব্যক্তি মিলে ওনাকে আগাই দিয়ে আসেন। ওই সময় কিন্তু ওখানে ওই যে ভ্যান ট্যান এগুলো চলতো না আর কি। উনি এতটা ক্লান্ত ছিলেন না যে হাঁটতে পারবেন না, ওনার কাছে মনে হয়েছে উনি সারা রাত ঘুমিয়েছেন। উনি হাতের দিকে তাকান যে হালকা একটা জায়গায় কেটে গেছে, হয়তো 1-2 ফোঁটা রক্ত বের হয়েছে, এরকমটাই, ওরকম উল্লেখযোগ্য কিছু না। কিন্তু উনি ভাবছিলেন যে এতটুকু আঘাতে আমি অজ্ঞান হলাম কেন, এই বিষয়টা আসলে ওনার মাথায় ঢুকছে না। আর উনি আশেপাশের লোকদের কাছে তেমন কিছু বলেনও নাই, উনি আত্মীয় বাড়িতে চলে যান। তো এত সকালবেলা আত্মীয়কে দেখে ওই বাড়ির লোকজন তো অবাক হয়েছে যে এত সকালে তো আসার কথা না। তো যাই হোক, চলে আসছে যখন, তখন ওই লোকাল যারা ছিলেন, যারা উদ্ধার করেছিলেন, তাদের মধ্যে একজন বলেন যে এই ঘটনা, তাকে তো এরকম রাস্তার পাশে আমরা পেয়েছি। তো ওনাকে বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হয়, সেবা শুশ্রূষা করা হয়, হাত মুখ ধুয়ে নাস্তা পানি করেন তিনি। উনি কিন্তু একদম ওই সময় সুস্থ ছিলেন, কোনো জ্বর আসে নাই, কিচ্ছু আসে নাই, মানে ওনার সাথে আসলে কোনো ভয়ানক ঘটনা ঘটে নাই, সুতরাং ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। কিন্তু ওই যে রহস্য, ওই যে উনি ওই বাড়িতে ছিলেন, উঠোনে এতটুকু কেটে গেল, অজ্ঞান কেন হলেন, আপনি রাস্তার পাশে কেন ছিলেন? তো উনি মনে মনে ভেবেছিলেন যে হয়তোবা ওই বাড়ির লোকজন চিন্তা করেছে যে এই লোকটা মরে গেল কিনা, তারপর দেখা গেল যে এই লোক মারা গেছে, তারা খুনের দায়ে অভিযুক্ত হতে পারেন, এই জন্য হয়তো ওনারা ভয় পেয়ে রাস্তার এক পাশে রাতের বেলা ফেলে দিয়ে গেছেন, এমনটা হতে পারে। তো উনি ওই চিন্তা করেছেন। কিন্তু যাই হোক, উনি নাস্তা পানি করা শেষে তখন ওই বাড়ির লোকজন জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো আসলে ঘটনাটা কি হয়েছিল? তখন উনি সব ঘটনা খুলে বলেন যে এই ঘটনা, আমি যেরকম একজনের পারিবারিক কলহ থামানোর জন্য ঢুকছিলাম, এই ব্যাপার করছে। তো এই কথা শোনার পর ওই বাড়ির যিনি কর্তা, ওনার বয়স ছিল প্রায় 80-85 বছর। তো এই কথা শোনার পর মনে হলো যে ওনার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল, উনি কিছু একটা ভাবছেন। আর বাড়ির অন্য সদস্যরা, যারা তরুণ সদস্যরা ছিলেন, তারা কেউ হাসছেন, এই বলে হাসছেন যে তোমার কি দরকার ছিল যে আর একজনের পারিবারিক কলহ থামানোর জন্য, এরকম কেউ কেউ বলছেন। কিন্তু বাড়ির ওই যে কর্তা, ওনার কপালে চিন্তার ভাঁজ, মনে হচ্ছে উনি ভয় পেয়েছেন এবং গভীর চিন্তামগ্ন। এদিকে বাড়ির লোকজন এটা নিয়ে হাসাহাসি করছে, কেউ কেউ তাকে পরামর্শ দিচ্ছে। এর মধ্যে ওই সেই মুরব্বী বলে ওঠে, তোরা এত কথা বলিস না, হাসিস না, আমি কিন্তু অন্য রকমের গন্ধ পাচ্ছি এখানে। তখন সবাই বলে, অন্য রকমের গন্ধ মানে কি? বলে যে আমার ধারণা মিনি ফিরে আসছে।
এখন ওই বাড়ির সদস্যরা কিন্তু ওই মেনি কি এইটা কিন্তু জানে না, কারণ উনি যিনি মুরব্বী বলছেন তার ওয়াইফ মারা গেছে, তার ওয়াইফ জানতো, আর তার ছেলেপেলেরা অনেক ছোটবেলায় শুনেছিল, এখন ভুলে গেছে, আর এত বছরে মেনি নিয়ে কোনো কথাই হয় নাই। তখন বাড়ির লোকজন জিজ্ঞেস করে যে মেনি কি? বলে যে মেনি বহু বছর আগে, আজ থেকে প্রায় 50-60 বছর আগে এই রাস্তার অবস্থা আরো খারাপ ছিল না বললেই চলে। তখন এই দিক দিয়ে যদি কোনো লোক যেত, সেক্ষেত্রে এই যে এই মেনি হঠাৎ করে মানে আবির্ভূত হতো। একটা ঘর বাড়ি আছে এরকম, এবং সেখানে এইরকম হই হট্টগোল হতো, এই করে মেরেই ফেলবো, আয় আমারে মার, এরকম মানে পারিবারিক কলহ শুরু হতো আর কি। তখন গ্রামের লোকজন তো একজন আরেকজনের বিপদে এগিয়ে যেত। তো যে এগিয়ে যাবার পর তখন ওই যে ধারালো একটা অস্ত্র নিয়ে বারবার একটা পুরুষ লোক একটা মহিলা আক্রমণ করে যাচ্ছে, ওই অস্ত্রের একটা ছোঁয়া ওই ব্যক্তির শরীরে লাগতো কোনো না কোনো ভাবে, আর তার শরীর থেকে রক্ত বের হতো এবং সে এরকম অজ্ঞান হয়ে যেত, এবং মাসখানেকের মধ্যে ওই লোকগুলো মারা যেত। এই ঘটনা যে সবসময় ঘটতো তা না, 10 বছর 15 বছরে একবার এরকম ঘটতো, মানে অনেকদিন পর পর ঘটতো, মানুষ ভুলে যেত। তো এই চিন্তা করে ওই মুরব্বী বলছেন যে মনে হচ্ছে মেনি ফিরে এসেছে, কারণ হচ্ছে এটা খুবই দুষ্টু প্রকৃতির একটা জিন। ওই জিনটার একটা মহিলা জিন, তার চেহারা হচ্ছে একটা বিড়ালের মতো, তো বিড়ালের মতো চেহারা, তো এই জন্য জিন সমাজে নাকি ওই মহিলা জিনকে মেনি বলতো। এখন এত কথা উনি কিভাবে জানলেন? সেটা হলো, যখন ওই গ্রামে একজন সম্ভ্রান্ত পরিবারের এক সদস্য এই ধরনের সমস্যায় পড়েছিলেন। সমস্যায় পড়ার পর রাজবাড়ি থেকে একজন হুজুরের সাথে কথা বলা হয় এবং তাকে ওখানে নিয়েও আসা হয়। নিয়ে আসার পর ওই হুজুরের বাড়ি ছিল নোয়াখালী অঞ্চলে। তো হুজুর এই সব বিষয়ে মানে চিন্তা ভাবনা করে তার সাথে থাকা জিনদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এই হুজুর এই কথা বলেছিলেন, এবং হুজুর এটাও বলেছিলেন যে এই যে মেনি এ সাধারণ কোন জিন নয়, অত্যন্ত শক্তিশালী এবং দুষ্টু প্রকৃতির জিন। আসলে ও ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে, একটা নির্দিষ্ট সময় পর পর ওর ব্ল্যাক ম্যাজিক গুলো আবার সিদ্ধ করতে, মানে সেগুলোর চর্চা করলে যেন সেগুলো কার্যকরী হয়, এগুলো সিদ্ধ করার জন্য ওর একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন হয়। সেটা হলো যে নিজে থেকে কোনো মানুষ যদি ওর অস্ত্রের নিচে এসে নিজেকে সঁপে দেয় এবং সেখান থেকে যদি কোনো রক্ত বের হয়, ওই রক্তটাই তার প্রয়োজন। এমনিতে ও যদি কোপ দিয়ে কারো রক্ত বের করে ফেলে হবে না, ওই রক্ত দিয়ে হবে না। কোনো মানুষ স্বেচ্ছায় তার ধারালো অস্ত্রের কাছে আসতে হবে, এবং মানুষ সে সাহস নিয়ে আসতে হবে যেন দায়ের কোপ বা এরকম ধারালো অস্ত্রের কোপ তার গায়ে লাগে, ওই মানুষটার জন্য ওই রকম মানে ইচ্ছা নিয়ে আসে। এখন কোন মানুষ স্বেচ্ছায় কি কোনো অস্ত্রের নিচে বা ধারালো কোনো অস্ত্রের নিচে পড়তে চাইবে? নিশ্চয়ই না। তাহলে এমন কি পরিবেশ সৃষ্টি করা যায় যার ফলে কোনো মানুষ এগিয়ে আসবে সেই অস্ত্রের নিচে? তখন মেনি তার সাঙ্গপাঙ্গ যারা আরো দুষ্টু জিন ছিল এদেরকে দিয়ে এই রকমের মায়াজাল সৃষ্টি করত, এবং রেগুলার বেসিসে সে করত না, অনেকদিন পর পর করত, যাতে করে মানুষ এই বিষয়গুলো ভুলে যায়। আর এই সুযোগটাই সে নিত, নির্দিষ্ট সময় পর পর সে মানুষের এই রক্তটা সংগ্রহ করত, 1 ফুট হোক 2 ফুটা হোক, এবং এটাই মূলত ওর জাদুবিদ্যা চর্চার অন্যতম একটা হাতিয়ার ছিল, এবং এর মাধ্যমে প্রতি একটা সময় পর পর ও আস্তে আস্তে আরো শক্তিশালী হয়ে উঠত। এভাবে সে বহু বছর ধরে করছে। দীর্ঘ বছর একটা এলাকায় ছিল, আবার ওই এলাকা থেকে আর এক এলাকায় চলে এসেছে। একই এলাকায় ও 200 বছরের উপরে থাকে না, ওর বয়স অনেক, কিন্তু একই এলাকায় 200 বছরের উপরে থাকে না। তো ওই মুরব্বী বলছেন যে ছোটবেলায় বলতে এতটা ছোট না,
তখন ওর বয়স 18 কি 20 বছর হয়েছে। বলল যে ওই সময়ে এই মেনির এই সমস্যার সমাধান করেছিল এক হুজুর। তো ওই সময় সেই হুজুর অনেক তরুণ, আমাদের বয়সী ছিল। তখন উনি যে এরকম একটা কঠিন কাজ করতে পারবেন এটা অনেকেই বিশ্বাস করতে চাননি, কিন্তু উনি এই কাজটি করতে পেরেছিলেন। তো উনি কি কাজ করেছিলেন তখন বললেন যে মেনি যে জিনটা, একে অনেক কষ্টে আটক করে ওকে একটি বট গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল এবং ওর এমন একটা ব্যবস্থা করা হয়েছিল যে ও ওই বট গাছ থেকে বাইরে বেরোতে পারবে না, ও ওই বট গাছের থেকে কারো কোনো ক্ষতিও করতে পারবে না, এবং বট গাছের উপরে থেকে সে যে নিজের শুরুতে এসে মানুষকে ভয় দেখাবে এটাও পারবে না। মানে ওই বট গাছে যে কোনো এরকম দুষ্টু প্রকৃতির জিন আছে কোনো মানুষ বুঝতেই পারবে না। এটাই ওর শাস্তি। কিন্তু ওকে মেরে ফেলা সম্ভব ছিল না, মেরে ফেললে আর অনেক বড় ক্ষতি হতে পারত। ওর সাঙ্গপাঙ্গরা গ্রামবাসীর উপরে বিভিন্ন ধরনের জাদুবিদ্যা প্রয়োগ করতে পারত, ক্ষতি হতো। তো এই জন্য মেরে ফেলেনি, ওই বট গাছের সাথে বন্দী করে রেখেছিল। এখন কোন বট গাছ এইটা আবার ওই মুরব্বী জানতেন না। তো যাই হোক, তো এই যে এত বছরের মধ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। কয়েকটা জেনারেশন, মানে এই মুরব্বীর ছেলে বা মেয়ে তারা বয়স্ক হয়ে গেছে, তাদের ছেলে পেলে হয়েছে। দেখেন কয়েকটা জেনারেশন তারা এই মেনির কথা জানেই না। এখন ওই মুরব্বী জানতেন, বিষয়টা বললেন এবং ওনার মধ্যে চিন্তার ভাঁজ পড়ে গেল। তখন উনি আরো কয়েকজন লোককে, মানে বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে তুমি একে নিয়ে একটু আগাও তো, যাই দেখো ওইখানে আসলেই ঘর বাড়ি আছে কিনা, নাকি আমারই ভুল হচ্ছে কোনো। তো যেই জায়গার বর্ণনা দিয়েছিলেন সেই দিকে গিয়ে দেখা গেল ওখানে কোনো ঘর বাড়ি নাই, একদম স্বাভাবিক। তখন উনি নিশ্চিত হলেন এটা মেনিরই কাজ। যেহেতু মেনি ফেরত এসেছে, নিশ্চয়ই পরবর্তীতে আরো মানুষের ক্ষতি করবে। আর যার 2 ফোঁটা রক্ত বা 1 ফোঁটা রক্ত মেনি নিয়েছে সে মাসখানেকের মধ্যেই মারা যাবে। মানে এই কারণে মারা যাবে যে ওর রক্ত নেওয়ার পর ওই রক্ত দিয়ে এমন জাদুবিদ্যা করা হয়, ওই জাদুবিদ্যার প্রভাবেই ওই লোকগুলো মারা যায়। আর যারা মারা যায় প্রায় সবাই পুরুষ মানুষ, কারণ হচ্ছে ওই রাতের বেলা চলাচল সাধারণত মহিলা মানুষ তো করেন না, এই জন্য তার শিকার যারা হয়েছে সবাই পুরুষ মানুষ। তো এখন ওই লোককে যখন এই বিষয়টা বলা হয় উনি তো খুব ভয় পান যে হায় হায় কি হয়ে গেল, এখন আমি মরে যাব। ওনার মনের মধ্যে ভয় ঢুকে গেছে। এখন সমাধান তো করতে হবে, কি করা যায়। এখন বলে যে ওই যে লোকটা, যে হুজুর, এখন তো অনেক বয়স হয়ে গেছে তার, আমার মতোই বয়স, এখন উনি কি জীবিত আছেন কিনা তা তো জানি না, তবে ওনার খোঁজ খবর নিয়ে দেখা যেতে পারে। রাজবাড়িতে অনেক খোঁজ খবর নেওয়া হয়, সপ্তাহখানেক সময় লাগে এই খোঁজ খবর নিতে, পরে তাকে পাওয়া যায়। ওনার অনেক বয়স হয়ে গিয়েছিল ওই সময়, 1960-65 সালে, তখনই অনেক বয়স। আর এদিকে কিন্তু ওই লোকটি বাড়িতে ফেরত যাওয়ার পর তিনি আস্তে আস্তে অসুস্থ হচ্ছিলেন। মানে আস্তে আস্তে, মানে খুব যে হুট করে অসুস্থ হয়েছেন বিষয়টা এরকম না, উনি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছিলেন। এখন ওই লোককে পাওয়া যায়, পাওয়ার মানে যখন ওনাকে পেয়েছেন, সব ঘটনা শোনার পর উনি বলেন যে যেই বট গাছটাতে তাকে, মানে ওই মেনিকে আটকে রাখা হয়েছিল, প্রথমত উনি বলেন যে কোনো কারণে ওই বট গাছটি মারা গেছে এবং মারা যাওয়ার ফলে স্থানীয় লোকজন খড়ির জন্য হোক বা যে কোনো কারণেই হোক ওই গাছটি কেটে ফেলেছে, যার কারণে ওই গাছটি এখন আর নাই। আর এই কারণে মেনি মুক্ত হয়ে গেছে, এই কারণে সে আবার ফেরত এসেছে। এইটা হলো একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো যে ওনার যেহেতু অনেক বয়স হয়ে গেছে, তো এত বয়সের কারণে উনি ডায়াবেটিক সহ বিভিন্ন ধরনের জটিল রোগে উনি ভুগছিলেন। তো এই কারণে ওনার পরিবারের সদস্যরা এই সমস্ত কাজে ওনাকে আর ইনভলভ হতে দেন না। আর তাছাড়া উনিও বলেন যে সে যখন একদম তরুণ ছিল, যুবক ছিল, তখন যে সাহস নিয়ে কাজটি করেছিলেন এবং এই ধরনের কাজ করার পরে শারীরিক একটা প্রভাব যে কেউ উপলব্ধি করেন, বলে তখন এগুলো সহ্য করার মতো যে ক্ষমতা আমার ছিল এখন তো আর নাই, এগুলো তো আমি আর পারবো না। এটা করতে গেলে কাজ শেষ হওয়ার আগেই আমি মারা যাব, তখন কাজও হবে না, বরং আরো তোমাদের ক্ষতি হবে, মেনি আরো ক্ষিপ্ত হবে। এখন সমাধান কি? তখন উনি বলেন যে আমার এক স্টুডেন্ট আছে, চট্টগ্রামের একটি মাদ্রাসায় ও শিক্ষকতা করে। তো মাদ্রাসাটা ঠিকানা দেন এবং বলেন যে তোমরা
চট্টগ্রামে যাও, গিয়ে ওকে এই সব বিষয় খুলে বলো, আমার কথা বলো, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, তাকে দাও। আমার ধারণা যে ও এটা পারবে, কারণ ও খুব আমলওয়ালা লোক, অনেক পরহেজগার জিন ওর কাছে আসে বিভিন্ন তালিম নেওয়ার জন্য। তোমরা ওর কাছে যাও, গিয়ে এই বিষয়ে বলো, আমি আশা করছি যে এই বিষয়টা ও সমাধান করতে পারবে ইনশাল্লাহ। তো তার কাছ থেকে ঠিকানা নিয়ে ওনারা যান, চট্টগ্রামে যান। যাওয়ার পর তার সাথে দেখাও হয়, সব ঘটনা খুলে বলেন। খুলে বলার পর উনি আসতে রাজি হন এবং উনি আসেন। তখন তো যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো ছিল না আর কি। ওই রাজবাড়ি থেকে আগে ঢাকা আসতে হবে, ঢাকা থেকে আবার চট্টগ্রাম যেতে হবে, বেশ সময় লেগে যেত আর কি, কয়েকদিন সময় লেগে যেত ওই আসা যাওয়ার সবকিছু শেষ করতে। তো এই ঘটনা যখন ওই লোক শোনেন, ওই হুজুর শোনেন, উনি তো আসেন। আসার পরে প্রথমে তার ওস্তাদের সাথে দেখা করেন, অনেকদিন পর দেখা, গুরু শিষ্য অনেক গল্প সল্প করেন এবং ওস্তাদের কাছে আরো বিস্তারিত শুনে ওনার কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে উনি ওই গ্রামে যান। যাওয়ার পর উনি বলেন যে আসলেই মেনি ফেরত এসেছে, উনি চেষ্টা করবেন এই মেনিকে কোনোভাবে থামানোর জন্য, আর সর্বোচ্চ চেষ্টা করবেন। তো উনি গ্রামবাসীদের বিশেষ কোনো পরামর্শ তখন দেন না। ওনার প্রথম যে কাজ ছিল মেনিকে কয়েদ করা, মানে আটক করা। তো ওনার অনুগত কিছু জিন ছিল, তারা পরহেজগার ছিল, কিন্তু পরহেজগার হলেও কিছু দিন থাকে না, যেমন আমরা দেখি অনেকে নামাজ কালাম পড়ে কিন্তু খুব সাহসী, মানে দুর্ধর্ষ টাইপের লোক, ভালো লোক, মানে নামাজ কালাম পড়লে যে মানুষ একদম খুব চুপচাপ, মানে হয়, মানে ঠান্ডা স্বভাবের, এরকম তার না। তো এইরকম ওরা 7-8টা জিন ছিল, তারা পরহেজগার ছিল কিন্তু খুব দুর্ধর্ষ প্রকৃতির জিন ছিল, ভালো জিন আর কি। যে কোনো খারাপ জিনদেরকে সাহায্য করতে তারা খুব পারদর্শী ছিল। তো এইরকম 7-8টা জিনকে উনি দায়িত্ব দেন যে কোনো ভাবে এই মেনিকে ধরে আনতে হবে। তখন ওনারা বলেন যে আপনি এই এলাকায় থাকেন, এই বাড়িতে মেহমানদারি গ্রহণ করেন, আমরা ওই মেনিকে ধরে আনবো। তখন মেনিকে ধরার চেষ্টা চলে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের মাথায় ওই জিনেরা সেই হুজুরের কাছে আসেন, এসে বলেন যে তারা মেনিকে ধরতে সক্ষম হন নাই। এখন হুজুর বলে যে তোমাদের মতো জিনেরা মেনিকে ধরতে পারল না, কারণ কি? তখন ওই জিনেরা অবাক করা কিছু তথ্য দেয়। ওই জিনেরা বলে যে মেনিকে যখনই তারা ধরতে যায়, মানে যেই এলাকায় সন্ধান পান যে ওই এলাকায় মেনি আছে, মানে মেনি পালিয়ে বেড়াচ্ছিল, যখনই ওই হুজুর ওখানে এসেছেন, মেনির কাছে কোনো না কোনো ভাবে খবর গেছে, তার সাঙ্গপাঙ্গ জিন যারা ছিল এই তথ্য দিয়েছে যে ওই হুজুরের সাথে দুর্ধর্ষ প্রকৃতির মানে কিছু জিন আছে, তাদের সাথে মোকাবেলা করা অনেক কঠিন। তো এই কারণে মেনি ওখান থেকে পালিয়ে গেছে। এখন মেনি কোথায় পালিয়েছে তাকে তো ধরতে হবে। ওই জিনেরা খবর পেল মেনি ভারতের মহারাষ্ট্রে পালিয়েছে। তারা মহারাষ্ট্রে গিয়েছে, যেই জায়গার সন্ধান তারা পেয়েছিল। এখন তারা কিভাবে সন্ধান পেয়েছিল, তাদের খবর কিভাবে আসে, এটা আমরা তো আসলে বলতে পারবো না। লিসেনার্স কোনো না কোনো ভাবে পেয়েছিল আর কি। মহারাষ্ট্রে গিয়েছে। মহারাষ্ট্রে যাওয়ার পরে যেই জায়গাতে মেনির থাকার কথা, ওখানে যাওয়ার পর তারা নাকি কিছুই দেখে না। মানে কিছু দেখে না বলতে ওখানে কোনো জিন তারা দেখে না। এটা তাদের কাছে খুব অবাক লাগে, কারণ জিনেরা কিন্তু জিনেদের দেখে, কিন্তু মেনিকে তারা দেখতে পায় না। কিন্তু মেনি যে আশেপাশে আছে এটা তারা বুঝতে পারছে, কিন্তু মেনিকে তারা দেখতে পাচ্ছে না। এটা তাদের কাছে মানে খুবই অবাক লাগে যে এইরকম তো হয় না কখনো। এর মধ্যে তারা ফিল করে যে মেনি এখানে নাই। মানে কিছু সময় ওরা ফিল করেছিল মেনি এখানেই আছে, কিন্তু দেখতে পাচ্ছে না। এরপরে মেনি এখানে নাই। কোথায় কোথায় মেনি কোথায় গেছে তারা খোঁজ খবর নিয়ে জানতে পারলো মেনি এখন আসামে পালিয়েছে। তারা আসামে গিয়েছে, সেখানে গিয়ে একই অবস্থা। যে জায়গাতে গিয়েছে তারা ফিল করেছে মেনি এখানে আছে, কিন্তু কিছু সময় পরে মেনি নাই, মেনি সেখান থেকে পালিয়েছে। এইরকম করে তারা বাংলাদেশ, ভারত সহ মানে বিভিন্ন জায়গায় এই মেনির পিছু নিয়েছে, কিন্তু মেনিকে ধরতে পারে নাই। এবং ওই হুজুরকে বলে যে এই মেনি খুব চালাক প্রকৃতির একটি জিন, মহিলা জিন। এ এমন এক জাদু জানে, যে জাদু দিয়ে শুধু মানুষ না, জিনদের চোখেও ধোলা দেয়া যায় এবং জিনদের মানে চোখের সামনে অদৃশ্য হওয়া যায়, জিনেরাও তাকে দেখে না। সুতরাং তাকে এইভাবে ধরাটা অনেক কঠিন একটি ব্যাপার। এখন সমাধান কি? হুজুরও হতাশ হয়ে যান যে
জিনদের কাছে এই কথা শুনে যে ওরা এমন কোন জিন নাই যে ধরে আনতে পারে না, সেখানে এই মেনি তাকে ওরা ধরতে পারে নাই। এখন সমাধান হলো, ওই জিনেরাই বলে যে সমাধান একটা আছে, সমাধান হলো আপনারা গ্রামে এই মেনিকে নিয়ে কোনো আলোচনা করবেন না, একদম চুপ হয়ে যাবেন। যদি কেউ আলোচনা করে অন্যরা থামিয়ে দেবেন, বলবেন এই চুপ, এটা বাদ, মেনে নিয়ে আর কোনো কথা বলার দরকার নাই। এটাই সমাধান। তো এই সমাধান যখন হুজুর লোকদেরকে বলেছেন, ওই বাড়ির লোকজন সহ আশেপাশে কয়েকজন লোক তো ছিল, গ্রামবাসী এর মধ্যে কয়েকজন তো জেনে গিয়েছেন, তারা যখন হুজুরের কাছ থেকে এই পরামর্শ শোনেন যে হুজুর তার জিনদের কাছ থেকে শুনে এই কথা বলেছেন, লোকজন খুব হতাশ হয়। আপনাকে চট্টগ্রাম থেকে এত কষ্ট করে আমরা আনলাম, সমাধান হইল না। তো বলতেছেন যে মেনে নিয়ে কোনো আলোচনাই করা যাবে না, তো আলোচনা না করলে কি সে আমাদের ক্ষতি করবে না? তখন হুজুর বলেন যে আপনারা একটু ধৈর্য ধরেন, আমার জিনেরা এই কথাই বলেছে, ওকে নিয়ে কোনো আলোচনাই না করতে। এখন বলে আচ্ছা ঠিক আছে, আলোচনা করব না। আর হুজুরের ওই কথা আসলে সন্তুষ্ট হতে পারেননি, যেরকম মনে করেছিলেন যে সে সেরকম বিশাল একটা তেলেসমাতি কিছু দেখিয়ে দেবেন, এই কথা তারা সন্তুষ্ট হতে পারলেন না। উল্টো হুজুর বলে তারা নিয়ে আলোচনাই করেন না, এটা তো কোনো সমাধান হইল না। তার লোকজন মিশ্র প্রতিক্রিয়া, এক একজন এক এক কথা বলে আর কি। আর এদিকে ওই যে লোকের হাত থেকে রক্ত ঝরেছিল, উনি কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছেন, তার শরীর খারাপ করে আস্তে আস্তে উনি বিছানায় পড়ে যাচ্ছে। এদিকে সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে, প্রায় 3 সপ্তাহের মতো অতিবাহিত হয়ে গেছে এর মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস করতে করতে। তো ওই হুজুর চট্টগ্রামে ফিরে যান না, উনি রাজবাড়িতে গিয়ে ওনার যে ওস্তাদ ছিলেন তার বাসায় উনি মেহমানদারি গ্রহণ করেন, ওখানেই থাকছেন। এবং উনি ওনার ওস্তাদকে বলেছিলেন যে এই সমস্যার সমাধান না করে তিনি যাবেন না। কিন্তু সমস্যার সমাধানে কি করবেন, উনি তো ওনার ওস্তাদের বাড়িতে বসে মেহমানদারি গ্রহণ করছেন আর কি। কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু কাজ চলছে, যেটা গ্রামের কেউ বুঝতে পারেনি। সেটি হলো, এটা পরবর্তীতে বোঝা যায়, পরবর্তীতে জানা যায়। উনি প্রায় 2 সপ্তাহ পর ওই গ্রামে আসেন। তো ওনাকে হঠাৎ করে গ্রামে আসতে দেখে গ্রামবাসী একটু বিব্রতই হন যে হুজুর আবার কেন আসলো, আবার টাকা পয়সার কোনো ধান্দা আছে কিনা। যদিও বা উনি কোনো টাকা পয়সা নেননি, তো লোকজন এক একজন এক এক রকম ভাবে চিন্তা ভাবনা করছে। তখন উনি ওই লোকের বাড়িতে গেছেন, যেই লোক মূলত ওনাকে খবর দিয়ে নিয়ে এসেছিল, যেই লোকের আত্মীয়ের সাথে এই যে ভয়ানক ঘটনাটি ঘটেছিল। তখন ওই হুজুর বলেন যে মেনিকে হত্যা করা হয়েছে, আপনারা আর কোনো দুশ্চিন্তা করবেন না। তখন এ কথা শুনে গ্রামবাসী অবাক হয় যে কিভাবে এটা সম্ভব হলো। তখন বলেন যে আমার জিনেরা যখন আমাকে এই কথা বলেছিল এবং আমি যখন আপনাদের কাছে এই কথা বলেছিলাম, তখন আশেপাশে প্রায় 100 জিন পাহারা দিচ্ছিল, যাতে করে এইখানকার কোনো তথ্য অন্য কোনো জিনেরা শুনতে না পায় এবং এই তথ্যটা ওই মেনির সাঙ্গপাঙ্গদের কাছে কেউ বলতে না পারে। এই জন্য ওই সময় আমি আপনাদেরকে যে কথাগুলো বলেছিলাম সেগুলো জিনদের কাছে গোপন ছিল, এটা তারা বুঝতে পারেনি। আর আমিও চলে যাই, আমার অনুগত জিনেরাও চলে যায়, আপনারাও কথাবার্তা বলা বন্ধ করে দেন। তখন মেনি বুঝতে পারে যে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক, এখন এলাকায় ফেরত আসা যায়। সে তার সাঙ্গপাঙ্গদের কাছ থেকে তথ্য নিয়ে যখন দেখলো যে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক, তখন সে এলাকায় ফেরত আসে। কিন্তু আসলে আমার অনুগত জিনেরা তারা আগে থেকেই ওত পেতে বসেছিল যে মেনি কখন আসে, কারণ তার পিছে ধাওয়া করে সমস্ত পৃথিবী পরিভ্রমণ করা আসলে দুরূহ ব্যাপার এবং এটা করে তাকে ধরাও যাবে না। আর পৃথিবীতে বিভিন্ন এলাকা বিভিন্ন জিনেদের কবজায় আছে। তখন অন্য জিন যদি নিজেরা নিজেদের এলাকা ছেড়ে অন্য জায়গায় যায়, অনেক সময় তারা অন্য জিনদেরকে কয়েদ করে ফেলে। এই জন্য এইভাবে পরিভ্রমণ করা আসলে সম্ভব নয়। এই কারণে মেনিকে আসতে হবে এলাকায়। এই জন্য তারা বুঝতে পেরেছিল মেনি আজ হোক কাল হোক আসবে, যখন পরিবেশ পরিস্থিতি শান্ত স্বাভাবিক থাকবে। তখন এই অপেক্ষায় তারা ওত পেতে বসেছিল। আর ওই হুজুরও তার ওস্তাদের বাড়িতে বসেছিলেন যে কখন একটা সুসংবাদ আসে। তখন মোটামুটি এই যে 1 সপ্তাহের মাথায় একটা সুসংবাদ আসে, তখনই হুজুর এসে তাদেরকে বলেন। কিন্তু হুজুর এটাও বলেন যে মেনিকে কয়েদ করতে গিয়ে আমার যে দুর্ধর্ষ
যোদ্ধা প্রকৃতির যেই জিনগুলো ছিল এদের মধ্য থেকে 2 জন শহীদ হয়েছেন এবং ওদেরকে হারিয়ে আমার মন খুব খারাপ। কারণ এই প্রকৃতির জিন একে তো ভালো পরহেজগার এবং এইরকম দুর্ধর্ষ প্রকৃতির জিন আসলে মানুষের কাছে সচরাচর আসে না। হয়তোবা আমি এমন কোনো ভালো কাজ করেছিলাম যার কারণে আমার কাজকর্ম ওদের কাছে ভালো লেগেছিল, ওরা নিজেরাই আমার কাছে এসেছিল। আমি নিজে ওদেরকে কখনো কোনো কাজ করতে বলতাম না, ওরা নিজেরাই আসতো, বলতো যে হুজুর এই তালিম দেন সেই তালিম দেন, কোনো কাজ থাকলে বলেন করে দিব, কিন্তু নিজের ব্যক্তিগত কারণে আমি কোনো কাজ করাইতাম না। আজ এই কারণে ওদের মধ্যে থেকে 2 জন শাহাদত বরণ করলো। তবে ওদের সাথে আরো যারা আছে, যদিও বা তাদের মন খারাপ, কিন্তু তাদের ভাষ্য হলো যে মানুষের উপকারের জন্য তাদেরকে যদি জীবন দিতে হয় এতে করে তাদের কোনো আপত্তি নেই, কারণ এর প্রতিদান তারা আল্লাহর কাছ থেকে পাবেন। এটা ছিল ওই জিনেদের ভাষ্য। তো যখন তারা সংবাদ দিল যে মেনিকে হত্যা করা হয়েছে, মেনিকে হত্যা করতে গিয়ে 2 জন মারা গেছে, এইসব ডিটেলস তো বললেন। তো এরপরে কি হলো যে সমাধান কি, ওই যে লোকটা ওনার এখন কি হবে, যিনি অসুস্থ হয়ে গেছে, বলে যে কোনো সমস্যা নাই, উনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। মেনি মারা যাওয়ার পরে তার জাদুর প্রভাবটা কেটে যাবে এবং উনি সুস্থ হয়ে যাবেন, তারপরও উনি তাকে ঝাড়ফুঁক করে দেবেন। তার বাড়িতে গিয়ে দেখেন তার অবস্থা খুব খারাপ, একদম কঙ্কাল সারের মতো হয়ে গেছেন, তাকে ঝাড়ফুঁক করে দেন এবং সত্যি আস্তে আস্তে আল্লাহর রহমতে ওই লোকটিও সুস্থ হয়ে যান। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে আমরা কিন্তু একটি দারুণ শিক্ষা পেলাম। সেটা হচ্ছে যে কয়েকটি বিষয়, যে জিনেদের মধ্যে এমন জিন রয়েছে যে ওরা এমন মায়াজাল জানে যে জিনদের চোখে অদৃশ্য হয়ে যায়, তারা খুঁজে পাওয়া যায় না, জিনেরাও তাদেরকে ধরতে পারে না। মানুষ তো জিনদেরকে দেখেই না, জিনেরাও তাদেরকে দেখতে পারে না, এমন একটা অবস্থা। আর মানুষের রক্ত কৌশলে নিয়ে বিশেষ একটা প্রক্রিয়ায় নিয়ে যে মানুষই তার রক্ত দেওয়ার জন্য এগিয়ে যাবে, এমন একটা অবস্থা। তো এরকম মায়াজাল সৃষ্টি করে সেই রক্ত নিয়ে সে জাদুবিদ্যা প্র্যাকটিস করে শক্তিশালী হতো। এটা একটা নতুন একটা বিষয় আমরা জানলাম। জাদুবিদ্যার তো অনেক হাজার হাজার পদ্ধতি রয়েছে, তার মধ্যে এইটা একটা পদ্ধতি যেটা জিনেরা নিজেদের শক্তি বাড়ানোর জন্য প্র্যাকটিস করে। আমরা দেখি অনেক তান্ত্রিকরাও বিভিন্ন পদ্ধতিতে নিজেদের শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন জিনিস বলি দেয়, এমনকি মানুষের বাচ্চাও নিয়ে এসে বলি দেওয়ার চেষ্টা করে, এরকম ঘটনাও আমরা শুনেছি। আর এরপরে যেই দুর্ধর্ষ জিনেরা তারা এই মেনিকে ধরতে গিয়ে এদের মধ্যে 2 জন শহীদ হলেন এবং শহীদ হওয়ার পর তারা গিয়েছিলেনই ওইভাবে যে মারা যদি যাই যাব, কিন্তু এই দুষ্টু প্রকৃতির জিনকে মানুষকে নতুন করে কোনো ক্ষতি করতে দিব না। তো তারা এরকম সাহস করে গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই তাদের যে আমলগুলো অবশ্যই আল্লাহ তাআলা আশা করব যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং তাদেরকে জান্নাতবাসী করবেন। তো প্রিয় লিসেনার্স, আসলে আমরা সবসময় ঘটনাগুলো বলি, সবসময় শুনি যে জিনেরা আসলে মানুষের ক্ষতি করে ক্ষতি করে ক্ষতি করে। তো এর মধ্যে এমন অনেক জিন রয়েছে যারা মানুষের উপকার করে এবং উপকার করতে গিয়ে নিজের জীবনকেও তারা উৎসর্গ করতে পিছপা হয় না। এই ঘটনাই তার প্রমাণ। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই বলছেন রাজবাড়ির ঘটনা অনেকদিন আমি বলছি না। আসলে রাজবাড়িতে বেশ সময় নিয়ে আমার যাওয়া হচ্ছে না, এই কারণে রাজবাড়ি থেকে আমি নিজে গিয়ে ঘটনা সংগ্রহ করতে পারছি না। তবে হ্যাঁ, আপনারা যদি ঘটনা পাঠান সেগুলো আমি প্রচার করতে পারছি। আর এমন একটি ঘটনা আমি পেয়েছি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার পাংশা পৌরসভার মধ্যেই ওনার বাড়ি, তার নাম হচ্ছে সুরঞ্জিত পাল। উনি এই পাংশা পৌরসভার মধ্যেই ঘটে যাওয়া একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, আর সেই ঘটনাটি এখন আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের এবারের এপিসোডের প্রথম ঘটনা হিসেবে। আশা করছি এই ঘটনাটি আপনাদের সকলেরই ভালো লাগবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। তো এই ঘটনাটি মূলত ঘটেছিল ওনার দাদির সাথে। ওনার দাদি 90 বছর প্লাস বয়সে 2017 সালে মারা গিয়েছেন। আর ঘটনাটি ঘটেছিল 1980 সালের ঠিক পরপর কোন একটি সময়ে, আর মাসটা ছিল বৈশাখ মাস।
বৈশাখ মাসের শেষ দিকের ঘটনা। তো ওনার দাদি ছিলেন অত্যন্ত সাহসী, সুঠাম দেহী একজন নারী এবং অনেক পরিশ্রমী ছিলেন তিনি। ওনার দাদির বিয়ের বছর 3-4 পরেই ওনার হাজবেন্ড মানে দাদু পরলোক গমন করেন। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে উনি বেশ কষ্ট করে চলতে থাকেন এবং বাচ্চাদেরকে মানুষ করেন। আর ওনাদের এলাকায় মানে ওনার দাদি যেখানে থাকতেন সেখানে ঠাকুরের বাগান নামে একটি বিশাল বাঁশবাগান রয়েছে। ওই বাঁশবাগানটি ওই সময়টাতে এতটাই ঘন ছিল যে বাগানের কোন কোন জায়গাতে দিনের বেলাতেও নাকি সূর্যের আলো সরাসরি প্রবেশ করতে পারত না। এ কারণেই বাগানের পরিবেশ বেশ ভুতুড়েই বলা চলে। দিনের বেলাতেও একা একা নাকি কেউ ওই বাগানে প্রবেশ করতে ভয় পেত। তবে এলাকার অনেকেই রান্নার জন্য ব্যবহৃত জ্বালানি হিসেবে ওই বাগানের বাঁশের শুকনো কঞ্চি, পাতা এগুলো সংগ্রহ করত। কিন্তু 2-1 সঙ্গী ছাড়া কেউ একা ঢুকতে সাহস পেত না। তো যেই দিন ঘটনাটি ঘটে ওই দিনটা শুরু হয়েছিল ঝলমলে রোদ দিয়ে, কিন্তু বৈশাখ মাসে কিন্তু বিকেলের দিকে সাধারণত কালবৈশাখী ঝড় উঠে, এটা আমরা অনেকেই জানি। আর ওই দিন বিকাল 4টার দিকে চারদিক কালো হয়ে নেমে এলো কালবৈশাখী। শুধু ঝড় নয়, ঝড়ের সাথে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। দাদি তখন নিজের ঘরে বসে ঝড় থামার অপেক্ষায় আছেন। 1 ঘন্টার মতো এইরকম হয়, তো 4টা থেকে 5টা পর্যন্ত আনুমানিক এরকম হয়। তো আসরের আজান হয়েছে আর কি, তখন কিন্তু বিকেল, সন্ধ্যা নামতে কিন্তু অনেক দেরি, কিন্তু মানে আকাশ কিন্তু কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে। এই জন্য মনে হচ্ছে যে সন্ধ্যা লেগে গেছে, আসলে কিন্তু সন্ধ্যা লাগেনি। তো দাদি ভাবলেন যে ঝড় তো ভালোই হয়েছে, এতক্ষণে ঝড়ের কারণে ওই বাঁশঝাড়ে নিশ্চয়ই শুকনো কঞ্চি নিচে পড়েছে। তো গিয়ে ওখান থেকে কিছু জ্বালানির জন্য কঞ্চি নিয়ে আসি, বেশ খড়ি পাওয়া যাবে এখন গেলে, এটা চিন্তা করে দাদি বেশ খুশিও হলেন। তো সন্ধ্যার বেশ খানিকক্ষণ আগেই উনি বাসা থেকে বের হন। টিপটিপ বৃষ্টি পড়ছিল যদিও, আর ঠান্ডা হাওয়া বইছিল ওই সময়। তখন দাদি প্রতিবেশী আরো 2জনকে ডেকে নিয়ে ওই ঠাকুরের বাগানের উদ্দেশ্যে বের হন। দাদির বাড়ি থেকে বাগানে পৌঁছতে কিন্তু বেশি সময় লাগলো না, 5 থেকে 10 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে গেলেন। তো বাগানে গিয়ে তারা 3জন ঠিক করলেন 3জন 3 দিকে যাবেন, তাহলে প্রত্যেকেই অনেক খড়ি পাবেন। আর 3জনই যদি ভিন্ন ভিন্ন দিকে যায় স্বাভাবিকভাবে বেশি খড়ি পাওয়ার কথা। তো এই কথা ভেবে ওই দাদি 2জনকে বললেন যে তোমরা 2জন 2 দিকে যাও, আমি আর একদিকে যাই। কিন্তু সমস্যা বাঁধলো, ওই 2জন তারা একা একা যেতে রাজি হলেন না। তারা 2জন একদিকে গেলেন আর দাদি গেলেন একদিকে। তখন কিন্তু সন্ধ্যা নামেনি, শুরুতেই বলছি, কিন্তু ওই মেঘের কারণে বেশ অন্ধকার ছিল আর কি। তো সবকিছু ভালো চলছিল, দাদিও ভালোই খড়ি পাচ্ছিলেন। এখন দাদি খড়ি সংগ্রহ করতে করতে একটু 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 করে বাগানের একটু ভেতরেই চলে গিয়েছিলেন, মানে বেশ ভেতরে বলা চলে আর কি। ওখান থেকে ঘন জঙ্গল ঝোপঝাড় শুরু আর কি। আর ওই দিকটাতে আবার বেশ মানে বাঁশ বেশি, তো এই কারণে খড়িটা ভালো পাওয়া যাচ্ছিল। আর উনি মনে মনে ভাবলেন যে এসে ভালোই হয়েছে, এই সাইডে যে একা আসলাম তো বেশ খড়ি পাওয়া গেল আর কি। এখন উনি কিন্তু 1 পা 2 পা করে সামনের দিকে আগাচ্ছেন খড়ি তুলতে তুলতে। হঠাৎ করে উনি একটি বিষয় লক্ষ্য করেন। উনি দেখতে পান যে উনি যেখানে দাঁড়িয়ে আছেন তার থেকে মোটামুটি 20-25 হাত সামনে আলো দেখা যায়, সাদা আলো, মানে খুব যে চোখ ঝাঁঝানো আলো বিষয়টা এরকম না, আবার ওই আলোদের চারদিকে আলোকিত হয়ে গেছে বিষয়টা এরকম না। তো উনি কৌতূহলী হয়ে আরো 2 পায়ে গিয়েছেন এটা কি দেখার জন্য। উনি দেখেন যে যেখানে তিনি আলো দেখেছিলেন সেখানে একটি মহিলা অবয়ব বসে আছে, কিন্তু সে ওই দাদির পেছন দিকে ফিরে বসে আছে, মানে ওই অবয়বটার মুখ সামনের দিকে, তার পেছনের পাশটা দাদির দিকে। আর এই অবয়বটি একটি সাদা কাপড় পরে আছে, এই কাপড়ের আবার লাল পায়ের আছে। মাথার কোনো ঘোমটা ছিল না,
কিন্তু মাথাটা সামনের দিকে তো তার চেহারা দেখতে পাইনি, কিন্তু ওই অবয়বটির চুল অনেক লম্বা এবং যেটা তার কাঁধ বেয়ে কোমর বেয়ে মাটিতে পড়েছে। আর মূলত যে আলোটা উনি দেখতে পেয়েছিলেন মনে হচ্ছে তার ওই সাদা শাড়ি থেকে সেই আলোটা বের হচ্ছে এমনটা, অথবা তার শরীর থেকে ওরকম আলো বের হচ্ছে বলে মনে হচ্ছিল আর কি। তো ওই জিনিসটা যে কি সেটা ওনার বুঝতে আর দেরি রইল না, কারণ এত ভেতরে, এই জঙ্গলের ভেতরে কোন একটা মহিলা নিশ্চয়ই চুল ছেড়ে ওখানে বসে থাকবে না সন্ধ্যার আগে। এই চিন্তা করে উনি ওখানে দাঁড়ানোর সাহস পায় না। উনি চিন্তা করলেন যে সামনে যে অবয়বটি বসে আছে, উনি যে এখানে খড়ি তুলতে তুলতে এসেছেন, এটা যেন ওই অবয়ব টেন না পায়। তিনি আস্তে করে পেছন দিকে ঘুরে চলে যাবেন এমন একটা অবস্থা। তো উনি যখন আস্তে করে পেছন দিকে ঘুরেছেন, হঠাৎ করে উনি একটা শব্দ শোনেন। শব্দটা এরকম যে কোনো মহিলার দুই হাতে যদি অনেকগুলো চুড়ি থাকে, মোটা মোটা চুড়ি থাকে, উনি যদি নড়াচড়া করেন তখন কিন্তু একসাথে ওই হাতের নড়াচড়ার কারণে চুড়িগুলো নড়ে ওঠে, একদম শব্দ হয়। তো ওই দাদি যখন ঘুরেছেন মনে হলো ওইরকম চুরির শব্দ হলো, তার মানে হচ্ছে ওই অবয়বটি টের পেয়েছে যে কেউ তাকে দেখেছে এবং ওই অবয়বটি উঠে দাঁড়িয়েছে বা ঘুরে তাকিয়েছে। ওই সময় যে নড়াচড়া হয়েছে তখন ওই চুরির শব্দটা হয়েছে। ওনার শরীরটা কেঁপে ওঠে ভয়ে। উনি দৌড় দিতে যাবেন, হঠাৎ করে ওনার বাম কাঁধে মনে হলো ঠান্ডা কিছু এসে লাগলো। উনি স্পষ্ট বুঝতে পারলেন যে 5 আঙ্গুলের একটা চাপ পড়েছে ওনার বাম কাঁধের উপরে। উনি চিন্তা করলেন যে আমাকে তো ধরে ফেলেছে, দৌড়াতে হবে। তো উনি আবার কি করেছেন, ওই হাতটা ছোটানোর জন্য উনি ওনার আরেক হাত দিয়ে, ডান হাত দিয়ে ওই বাম কাঁধে ওই হাতটিকে চেপে ধরে ওটাকে সরিয়ে ফেলে দৌড় দিবেন, এরকম চিন্তা করেছেন। তো উনি যখন হাতটা চেপে ধরেছেন তখন ওই হাত চেপে ধরার কারণে উনি খেয়াল করেন যে ওই হাতটা আসলে পচা গলা এবং ওই চেপে ধরার কারণে হাত থেকে মাংস খুলে ওনার শাড়ির উপরে পড়েছে এবং তীব্র দুর্গন্ধ ওনার নাকে এসে লাগে। উনি এই দৃশ্য দেখে পেছন দিকে তাকাননি, উনি ওইখান থেকে ছেড়ে এক দৌড় দেন। উনি দৌড়াচ্ছেন। এখন ভয়ের কারণে দৌড়ালে কিন্তু মানুষ তার ঠিক যে গতিপথ বা যে পথ দিয়ে তিনি যাবেন সেটা কিন্তু হারিয়ে ফেলেন। তো উনি ওনার মতো দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সামনে 2 মহিলাকে দেখতে পান। এই 2 মহিলা হচ্ছে সেই মহিলা যাদের সাথে উনি খড়ি তুলতে এসেছিলেন। ইতিমধ্যে তাদের খড়ি তোলা শেষ, কারণ সন্ধ্যা নেমে এসেছে, অলরেডি মাগরিবের আজানও হয়ে গেছে। ওনারা তাড়াতাড়ি সেখান থেকে বের হবেন। তো এরকম একটা ভাব তাদের মধ্যে। তো ওই দাদি তখন বলেন, এই তোরা এদিকে, আমি তো এই যে একটু আগে মারাত্মক ভয় পাইলাম। তখন তারা জিজ্ঞেস করে কি হয়েছে, বলে এই ঘটনা। তো এই কথা শোনার সাথে সাথে তাদের চেহারা আসলে পরিবর্তন হতে শুরু করে, চেহারার ভাবমূর্তি পরিবর্তন হতে শুরু করে। মনে হচ্ছে তারা ভয় পাওয়ার পরিবর্তে তারা খুব আনন্দিত হয়েছে। এবং একটা পর্যায়ে কি হয়, তারা তাদের সাথে থাকা যে খড়িগুলো, যে যতটুকু তারা খড়ি তুলতে পেরেছে সেটা ফেলে দেয়। ফেলে দিয়ে আরেক হাত, যেটা ফাঁকা হাত ছিল, এক হাত দিয়ে বাম হাত দিয়ে ডান হাত চেপে ধরে ডান হাতটা মুখের কাছে নিয়ে এই হাতের মাংস চিবিয়ে খাচ্ছে 2জনই। এই দৃশ্য দেখার সাথে সাথে দাদু বুঝতে পারেন যে বিশাল এক বিপদে তিনি পড়েছেন। এই 2টাও কোনো স্বাভাবিক মানুষ না। উনি দৌড়াতে থাকেন, যেদিকে উনি ফাঁকা পেয়েছেন ওইদিকে দৌড়াতে থাকেন। দৌড়াতে দৌড়াতে একটা সময় মনে হলো যে চারদিকে আর কেউ নাই। তখনও কিন্তু সন্ধ্যা লাগার পরেও আবছা আলো কিন্তু আছে, সেই আলোতে পথ চলা যায় এমন আলো আর কি। তো উনি চিন্তা করেন যে আমি যে যাব, আসলে ওই 2জন কোথায়, ওরা কি বিপদে পড়লো কিনা, ওদেরকে সাথে না নিয়ে গেলে ওদের সাথে যদি বড় ধরনের কোনো বিপদ আপদ ঘটে তখন কি হবে। কারণ ওদেরকে যখন ডেকে নিয়ে আসছি তখন ওদের পরিবারের সদস্য আমাকে দেখেছে, আমি ওদেরকে ডেকে নিয়ে আসছি। এখন ওদেরকে বিপদে ফেলে গেলে, ওদের কোনো ক্ষতি হইলে আমি তাদের বাড়িতে কি জবাব দেব। উনি এতটা ভয় পাওয়ার পরেও ওনার সঙ্গীর 2জনের ভালোর কথা চিন্তা করছেন। এই চিন্তা করে উনি কি করেন যে ওখানে একটা ঝোপের মধ্যে
টুপ করে বসে পড়েন, চিন্তা করেন আমি 5-10 মিনিট দেখি, যদি দেখি যে ওরা আসছে তাহলে ওদের সাথে যাব, আর যদি না আসে তাহলে আমি একাই চলে গিয়ে ওদের বাড়িতে গিয়ে ওদের বাড়ির লোকজনকে বলবো, প্রয়োজনে সবাই মিলে আবার এখানে এসে ওদেরকে খুঁজে বের করবো। ওই চিন্তা করে উনি ঝোপের মধ্যে বসেছেন। হঠাৎ করে ওনার চোখে এমন ঘুম লেগেছে, মরণ ঘুম, মানে এই অবস্থাতে এত ভয় পাওয়ার পরও ওনার চোখে কিন্তু ঘুম আসার কথা না, কিন্তু এমন ঘুম আসছে উনি কিছুতেই ওনার চোখ খোলা রাখতে পারেননি। ওই অবস্থাতেই উনি ঘুমিয়ে যান। কতক্ষণ ঘুমিয়েছেন উনি জানেন না। যখন ঘুম ভেঙেছে, তখন মূলত ঘুমটা ভেঙেছে দুইটা বাঁশের মধ্যে ঘর্ষণের আওয়াজ, যেমন চট 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 শব্দ হয়, ওই রকম শব্দে ওনার ঘুম ভেঙেছে। তো ঘুম ভাঙার পর উনি ওই বাঁশের দিকে তাকিয়েছেন, বাঁশের আগার দিকেও তাকিয়েছেন। বাঁশের আগার দিকে ওনার চোখ পড়েছে বিশেষ একটা কারণে, কারণ উপর দিকে সাদা সাদা কোনো কিছু ওনার কাছে মনে হচ্ছিল, এই জন্য উপর দিকে তাকিয়েছেন। তাকানোর পরে দেখতে পান যে ওই যে অবয়বটি, একটা সাদা শাড়ি পরা ছিল লাল পাড়, ওই শাড়িটি বাঁশের আগায় বেঁধে আছে এবং সেটা বাতাসে উড়ছে। আর ওই বাঁশের গোড়ায় একটা অবয়ব বসে আছে, সেটিও সাদা শাড়ি পরা, কিন্তু শুরুর দিকে সেই নজরটা তার দিকে যায়নি। ওই যখন ওই উপরের শাড়ির দিকে তাকিয়েছে, তারপর যখন নিচের দিকে তাকিয়েছে, তখন হচ্ছে ওই অবয়বটি তার সামনে দৃশ্যমান হয়েছে। তখন হচ্ছে ওই অবয়বটির চেহারা উনি দেখতে পান। উনি দেখতে পান একদম ঝলসে যাওয়া একটা মুখ, মনে হচ্ছে মুখ থেকে মাংসগুলো খুলে খুলে পড়ছে এবং তার মুখ দিয়ে রক্তও টপটপ করে পড়ছে। সাদা চোখের মাঝে যে মণিটা রয়েছে সেটা লাল টকটকে। এই দৃশ্য দেখে ওই দাদি এক মুহূর্ত দেরি না করে আবারও দিকহারা হয়ে দৌড়াতে থাকেন। দৌড়ানোর সময় তিনি লক্ষ্য করেন তার মাথার উপরে সেই লাল প্যাডের শাড়িটা মাথার ঠিক 3-4 হাত উপরে তার সাথে সাথে উড়ে যাচ্ছে এবং মনে হচ্ছিল বৃষ্টির ফোঁটার মতো রক্তের ফোঁটা পড়ছে তার শরীরে, তার শরীর চুইয়ে পড়ছে রক্ত। তো এই ব্যাপারটি যখন তার সাথে ঘটতে থাকে, তিনি আর নিজের সেন্স ধরে রাখতে পারেননি, তিনি সেন্সলেস হয়ে পড়ে যান। তিনি আসলে কতটা দৌড়েছিলেন তিনি ঠিক বলতে পারেন না। ওদিকে কি হয়, সন্ধ্যা নেমে এসেছে, এখনো দাদি বাড়িতে ফেরেননি, এজন্য পরিবারের অন্য সদস্যরা তাকে খুঁজতে বের হন। আর শুরুতে দাদি যে দুজনকে সাথে নিয়ে গিয়েছিলেন তাদের কাছে যান। ওই দুজন জানায় অদ্ভুত এক ঘটনা। তারা জানায় তারা খড়ি তোলার পর দাদির সাথে দেখা হয়েছে এবং দাদির সাথে তারা একসাথে তাদের বাড়িতে এসেছে। তাদের দুজনকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে দাদি নাকি তার বাড়ির দিকে গেছে। এই কথা শুনে বাড়ির সবাই অবাক, এটা কিভাবে সম্ভব, সে তো বাড়িতেই আসে নাই। এরপর মূলত শুরু হয় খোঁজার পালা। তার মানে হচ্ছে উনি, ওনার সাথে খারাপ কিছু ঘটেছে এবং ওনাকে পাওয়া যাবে ওই বাঁশঝাড়ে। তন্ন তন্ন করে ঘন্টার পর ঘন্টা লাগিয়ে ওই বাঁশঝাড় খোঁজা হয়, কিন্তু কোথাও দাদিকে খুঁজে পাওয়া যায় না। এইভাবে খুঁজতে খুঁজতে কোথাও যখন খুঁজে পাওয়া যায় না, ভোরের দিকে যখন পরিবারের সদস্যরা তাদের বাড়িতে যায়, তখন গিয়ে দেখে যে দাদি উঠোনে সেন্সলেস হয়ে পড়ে আছে। তাকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়। সকালবেলা তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর তাকে প্রশ্ন করা হলে তিনি সবকিছুর উত্তর দেন, কিন্তু প্রত্যেকের মনের মধ্যেই কয়েকটি প্রশ্ন রয়ে যায়। প্রথমত, দাদির মনে প্রশ্ন রয়ে যায়, ওনার যতক্ষণ সেন্স ছিল ততক্ষণ পর্যন্ত উনি ওনার বাড়ির আশেপাশে ছিলেন না এবং উনি সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু সেন্স ছিল ততক্ষণ মনে হচ্ছিল উনি জঙ্গলের মধ্যে আছেন। তাহলে উনি বাড়ির উঠোনে কিভাবে আসলেন? তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে ওনার সাথে যে দুজন ছিলেন, ওই দুজন কার সাথে তাদের বাড়িতে এসেছিলেন, কে তাদেরকে এগিয়ে দিয়ে গেল? এই চিন্তা করে ওই দুজনও ভয়ে অস্থির যে হায় হায়, এরকম জিনভূত আমাদেরকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। তো এই যে ব্যাপারগুলো, এইটা কিন্তু সম্পূর্ণ রহস্যাবৃত রয়ে গেছে। তবে প্রিয় লিসেনার্স, এতটুকু জানা গিয়েছে যে হ্যাঁ, দাদি সেখানে ভয়ানক কিছু জিনের খপ্পরে পড়েছিলেন, তবে সেই জিনগুলো এতটা প্রাণঘাতী নয় যা তাকে হত্যা করবে। তাকে ভয় দেখিয়েছে, এটা সত্য, কারণ তারা চায় না এই জঙ্গলের এই জায়গাগুলোতে মানুষজন খুব একটা আসুক, এই জন্যই ভয় দেখিয়েছে।
আর সে যখন সেন্সলেস হয়ে পড়ে গেছে তখনই ওই জিনেরাই তাকে ওই উঠোনে রেখে দিয়ে চলে গেছে। তো এটাই ছিল মূলত ঘটনা।